আমি কেন বলতে চাই যে এই সরকারের এখন যাওয়ার সময় হয়েছে, কারণ তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, বেয়াদবি নিয়েন না, যেটুকু আমার যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। আর ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। লক্ষ্য করে দেখেন আমি কিভাবে বলছি যে ওনাদের সমস্যা কোথায় হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেই কথাগুলি বলেন তার সাথে তো কাজের সাথে সম্পর্ক নাই। ওই যে বললেন যে এক ছাতার নিচে বাংলাদেশের ভিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকবো, ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাতা খোলে নাই। আমি আপনার উদাহরণ দেই, 19শে জানুয়ারি 2026 সাল আমাদের অত্যন্ত একজন বিজ্ঞ মানুষ আছেন তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে, মানে উনি সরকারের উপদেষ্টা না, ওই বক্তা হিসেবে। তো উনি একটা প্রেস কনফারেন্স করে বললেন 2025 সালে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, মানে সম্পৃক্ত 645 জন, কিন্তু এর মাত্র 71টা হলো সাম্প্রদায়িক কারণে। দেখেন, আপনারা বলেন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা করি, অনেক খারাপ কাজ করি, সরকারের ভিতরে থেকে রাষ্ট্রীয় মুখপাত্র হয়ে কী ধরনের বুদ্ধিবৃত্তিক অপপ্রচার করে বা বিকৃতি করে তার একটা উদাহরণ। তো আমি ভাবলাম আমরা তো মানে ইকোনমিস্ট মানুষ, অ্যানালিসিস করি, এভিডেন্স পেলেই তো বুঝতে চাই কিভাবে এটাকে ব্যাখ্যা করা হয়। তো 71 জন কিভাবে পেল আর 645টাই বা কীভাবে পেল? এক বছরে শুধু সরকারি হিসাবে 645টা আক্রমণ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে 2025 সালে, সরকারি হিসাব। আর এটা হলে তো আরও বড় হবে হয়তো অন্যান্যরা হিসাব করলে। কিন্তু উনি 71টা কীভাবে পেলেন? 71টা পেয়েছেন শুধুমাত্র মন্দির এর উপর আক্রমণ বা প্রতিমা ভাঙার উপরে। আর বাকিরা যে রয়েছে এই 500 কতজন, ওইটাকে উনি সাম্প্রদায়িক হিসেবে দেখেন না। কিসের সমস্যা? না না, জমি জিরাত নিয়ে সমস্যা। ওটা কিসের সমস্যা? না ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা। না ওটা কিসের সমস্যা? না বাড়ির পাশে প্রতিবেশীদের সমস্যা। আরে অদ্ভুত কথা। তাহলে একটা নারীর উপর যখন আক্রমণ হয় তখন আমরা কি বলবো? নারীর উপরে হয় নাই, সহিংসতা হয় নাই, আমরা বলবো একটা মানুষের উপর সহিংসতা হয়েছে। ওটা সত্য, যেমন মানুষের উপরে ওটা নারী বলেই তো সে দুর্বল। ওর উপরে যে আক্রমণ হয়েছে, এই 600 650 আক্রমণ, এটা তো সে দুর্বল জনগোষ্ঠী বলে হয়েছে, এবং তার তো কোনো সে বিচারও পায়নি। এই রকমের সমস্যা যখন হয় একটা সরকারের পক্ষ থেকে, বুদ্ধিবৃত্তিক অপপ্রচার যখন বিকৃতি শুরু হয়, তাদের যাওয়ার সময় হয়েছে। এই ভিতর দিয়ে আমরা নতুন উত্তরণের জায়গাতে যেতে চাই। এখন যেই প্রশ্নটা তুলেছেন, আগামী দিনের এই নির্বাচন উত্তর পরিস্থিতি কি ভিন্ন কিছু হবে? আমি মনে করি এটা আমাদের উপর নির্ভর করে। এটা নির্ভর করে আমরা জবাবদিহিতা চাই কিনা, আমরা কণ্ঠস্বর একত্রিত করি কিনা, আমাদের যে বিভক্তি আছে নিজেদের ভিতরে সেগুলোকে ঐক্যের ভিতরে নিয়ে আসতে পারবো কিনা, এইটার ভিতর দিয়ে একটা যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে পরিবর্তনের, তাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা। এই যে ধরুন আগামী দিনের বৈষম্য বিরোধী চেতনা থেকে আমরা যে মানবাধিকার কমিশনের কথা বলছি, যেটা শেষ মুহূর্তে করার চেষ্টা হচ্ছে, তার ভিতর দিয়ে এগুলির সমাধান আমাদের আসবে কিনা, আমাদের যে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে এবং প্রশাসনের ভিতরে প্রতিনিধিত্ব থাকবে কিনা। আপনি যদি প্রশাসনের ভিতরে, বিচারের ভিতরে, আইন প্রয়োগকারী সংস্থার ভিতরে যদি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব না নিশ্চিত করতে পারেন, তাহলে কোনো অবস্থাতেই এই পরিস্থিতির পরিবর্তনও একই সাথে হবে না। আগামী দিনে এইগুলোকে আমাদের মনের ভিতরে রাখতে হবে। মনে রাখতে হবে ধর্মীয় সংখ্যালঘুরা যত দুর্বল হবে, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠরাও ততদিন দুর্বল থাকবে। এইটা একটি অভিন্ন জাতিগোষ্ঠী হিসেবে আমাদের 71-এর সেই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যার কথা বলছেন, সেই সামাজিক ন্যায় বিচার, মর্যাদা এবং সাম্যের আলোচনার ভিতরে ফিরতে হবে। আমি আজকে সকালে খুবই আশাবাদী, বাংলাদেশ পরিবর্তন চাচ্ছে, আমরা সেই পরিবর্তনের অংশীদার হব এবং পরিবর্তনের পক্ষে মানুষকে আরও কণ্ঠস্বরকে জোরদার করব। হ্যাঁ, একটা হলো অন্তর্ভুক্তিমূলক, আরেকটা হলো অংশগ্রহণমূলক। এই দুটো শব্দের ঐতিহাসিক তাৎপর্য এখানে ব্যাখ্যা করার
দরকার নাই, আপনারা সকলেই জানেন দুটোর অর্থ কী। এবং অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের ঘাটতি রয়ে গেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা যদি অন্তর্ভুক্তির ঘাটতি পূরণ করতে নাও পারি এই মুহূর্তে পূর্ণাঙ্গভাবে, কিন্তু অংশগ্রহণের ঘাটতি পূরণ করার সুযোগ এখনও রয়ে গেছে। অংশগ্রহণের সুযোগকে, সেটা নারী হোক বা ক্ষুদ্র অন্যান্য জনগোষ্ঠী হোক, দুর্বল জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, তাদের এই অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে। যদি কেউ বলেন যে এই নির্বাচনের ভিতরে আমরা অংশগ্রহণকে অনুৎসাহিত করছি, তাহলে তারা বাংলাদেশের উপকার করছেন না বলে আমি মনে করি। আমাদের ভোটই হলো শক্তি, ভোটের মাধ্যমেই কিন্তু মতামত প্রকাশ করতে হবে। ভোট না দিয়ে যারা মতামত প্রকাশ করার কথা বলছেন, আমার কাছে মনে হয়, এটা আমার ক্ষুদ্র চিন্তা থেকে, যে তারা এই মুহূর্তে কিন্তু উপকারী চিন্তা করছেন না। ওই ধর্মীয় সংখ্যালঘু মানুষ, ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে হবে এবং তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। ভোটের দিনে তাদের যাওয়ার নিশ্চিত দিতে হবে। ভোট উত্তর কোনো সহিংসতার শিকার যাতে তারা না হয় সেটা দেখতে হবে, এবং ভোট উত্তর পরিস্থিতিতে তারা জীবন জীবিকাতে যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয় সেটার দায়িত্ব নিতে হবে। এইটার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের, এবং এই কাজের ভিতর দিয়ে এই সরকার তার সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় সেই জায়গাটাতে তার কিছুটা স্থান পাওয়ার সুযোগ হতে পারে। আমি মনে করি নির্বাচনের ভিতর দিয়ে একটি সুষ্ঠু, সাবলীল এবং সহিংসতাহীন নির্বাচন করার ভিতর দিয়ে এই সরকার যাওয়ার আগে ইতিহাসে তার স্থান করার যেই সুযোগটুকু আছে সেটুকু তারা নিবে। এখন যেই জিনিসটি আপনারা বারবার বলেছেন যে নির্বাচনে এবার সেই অর্থে সংখ্যালঘু সম্প্রদায়ের, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আগের চেয়ে কম, মানলাম কম, অবশ্যই কম। তো আমি আপনাদের আরেকটা স্মরণ করিয়ে দিই, মনীন্দ্রদা নাই, আপনি বলতে পারবেন, দাদা বলেন তো, নির্মলদা বলেন, কতজন ছিল গত সংসদে? কতজন? 19 জন ছিলেন। কি হয়েছে? 19 জন তো ছিলেন, তারা কি একদিনও সংসদে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে এনিমি প্রপার্টির কতগুলো জমি ফেরত পেয়েছি এই সরকারের আমলে, যে আইন তারা করেছিল? কি আরে আপনি আমাকে, আমি আপনাকে বলি, উত্তর দিই, আমি ভালো উত্তর আপনাকে বলি। 19 জন সংসদ সদস্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে। একদিন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয় নিয়ে কোনোদিন প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন টাইমে কি কথা বলেছে? বলে নাই। কেন বলে নাই? কারণ হলো তারা তো আসলে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে নাই। এটার কারণটা কি? তার দলের ভিতরে গণতন্ত্র ছিল না, দেশের ভিতরে গণতন্ত্র ছিল না, ভোট দিয়েও ইলেকশন করে তারা সংসদে যায় নাই। কারণ সেই জন্য তাদের কোনো কথা বলার মতো পরিস্থিতি, মনোবল এবং সে সাহসিকতা তারা দেখাতে পারে নাই। আমি আপনাদের কি বলতে চাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যদি সমাধান করতে হয়, কিন্তু দেশের ভিতরে গণতন্ত্র থাকবে না, সেটা দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন না। আপনার দেশের ভিতরে সেটার ভিতরে গণতন্ত্র লাগবে, দেশের ভিতরে বাক স্বাধীনতা লাগবে, দেশের ভিতরে সংগঠন করার অধিকার লাগবে, দেশের ভিতরে ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকতে হবে। সেহেতু আমি বারবার যেটা বলতে চাই, আমি ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের সম্প্রদায়ের সমস্যাকে আমি তাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা হিসেবে দেখি না, আমি এটাকে জাতীয় সমস্যা হিসেবে দেখি। আপনি চিটাগং হিল ট্র্যাক্সে, পার্বত্য চট্টগ্রামে আমার যে ভাই বোনেরা রয়েছে, কারা করেছিল ওই আইন? ওই শান্তি চুক্তির দিন তো আমি খাগড়াছড়িতে উপস্থিত ছিলাম। যারা ওই আইন করেছিলেন তারাই তো বাস্তবায়ন করে নাই। তাহলে আপনি কিভাবে বলেন যে শুধুমাত্র এইগুলো জাতীয় সমস্যা না? ওইখানে এখন এতগুলো বাঙালি এখন অবস্থান করছে, এটাই বাস্তবতা। ওখানে আমার এতগুলো সেনাবাহিনী অবস্থান করে, সেটা বাস্তবতা। এইগুলোকে সমাধান করার জন্য, এটা তো জাতীয় সমস্যা, এটা পার্বত্য চট্টগ্রামের জাতিগত সমস্যা নয়। সেহেতু আমাদের বারবার এই সমস্যাগুলোকে জাতীয়ভাবে দেখতে হবে, এটাকে কোনোভাবে ক্ষুদ্রভাবে দেখার সুযোগ নাই। এবং আমাদের দেখতে হবে যেন কোনো এই সমস্যাগুলো যেন কোনো ভূ রাজনৈতিক কৌশলের কাছে জিম্মি না হয়ে যায়। এই আমার ভিতরের, দেশের ভিতরের সমস্যা যেন ভূ রাজনৈতিক কারণে বিভিন্ন ধরনের প্রতিবেশীদের বিভিন্ন ধরনের
নিজস্ব চিন্তার থেকে আমাদের যেন বিভ্রান্ত আমাদের না করে, এইটাও আমাদের মনের ভিতরে রাখতে হবে। এখন ওই পার্বত্য চট্টগ্রামে ওই মাথায় যান, আগে তো ছিল শুধুমাত্র আমার পার্বত্য চট্টগ্রাম আর আমরা ছিলাম, এখন তো ওটার ভিতরে রোহিঙ্গা ঢুকেছে, কালকে তো ওটার সাথে কুকিচিন ঢুকছে। আপনারা লক্ষ্য করে দেখছেন কিভাবে দেশের সার্বভৌমত্ব এবং আমার নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়ে যাচ্ছে। ঠিক মতো যদি আমি ধর্মীয় সংখ্যালঘুদের বা জাতিগত সংখ্যালঘুদের সমাধান যদি আমি না করি, আমার কাছে এটা জাতীয় সমস্যা। বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আমার কেন যেন বারবারে অন্তরীণ সরকার চলে আসে। এটা শব্দটার কি তাৎপর্য আছে আমি জানি না, কিন্তু অন্তর্বর্তী বলতে বলতে আমার এখনো অন্তরীণ সরকার চলে আসে। তো বদরুল ভাই কিছু মনে করলেন না তো? সো আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা আছে। মনে করলেন না তো? যতটুকু সম্পৃক্ততা আমারও সেই রকমের সম্পৃক্ততা। বলছি অভিজ্ঞতার ভিতর দিয়ে তো মানুষ শেখে, আশা করেই তো মানুষ আগাতে চায়। তো সেখানে যে জিনিসটা আসলো, বর্তমান সরকারের যে তিনটি প্রধান লক্ষ্য হিসেবে এসেছিল, সেটা হলো যে বিচার, সংস্কার এবং নির্বাচন। আমি শেষের দিকে এটাতে ফিরব, কিন্তু যে আলোচনাটা সব জায়গায় এসছে সেটা হলো যে চতুর্থ একটি বিষয় খুব বড়ভাবে এসছে, সেটা হলো নিরাপত্তা। এবং সেই নিরাপত্তাকে মানুষ শুধুমাত্র শারীরিক নিরাপত্তা বা তার অস্তিত্বগত নিরাপত্তা না, তা আর্থিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক সমস্ত নিরাপত্তার সাথে মিলিয়ে দেখেছে। এবং সেই নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তারা শুধু একটা নির্বাচন বা বর্তমান সরকারের প্রতিশ্রুতি এটাকে দেখেনি, তারা বিচার বিভাগের স্বাধীনতাকে দেখেছে, তারা নিরপেক্ষ প্রশাসনকে দেখেছে, তারা একই রকমভাবে ওইখানে যে সমস্ত সামাজিক সংগঠন আছে সেইগুলির ভূমিকা সম্বন্ধে বলেছে ইত্যাদি, বহুমাত্রিকভাবে বলেছে। এখন এই সবগুলোকে একত্রিত উত্তরণ করার জন্য কি পদক্ষেপ, সেটা আলোচনাটা আরেকটু আসতে পারে। সেটা স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে জাতীয় নেতৃবৃন্দ এখানে যারা রাজনীতি করেন তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখন তাহলে একটা বড় বিষয় যেটা বারবার উঠছে, যে সেটা হলো যে পরিবর্তনটা তাহলে কি হলো। আমি মনে করি পরিবর্তন একটা হয়েছে। পরিবর্তনের দুটো একটা বড় আকাঙ্ক্ষার জায়গাটা তো হলো সামগ্রিকতায়। পরিবর্তনের আকাঙ্ক্ষাটাই একটা বড় পরিবর্তন বলে আমি মনে করি। মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনের এক একটা গোষ্ঠী এক এক রকমভাবে তার চেষ্টাকে, তার কষ্টটাকে বলার চেষ্টা করছে। সেহেতু ধর্মীয় বা অন্যান্য সম্প্রদায়গত বা লিঙ্গগত সংখ্যালঘু বলেন, ক্ষমতাহীনদের কথা বলেন, তারাও পরিবর্তন চায় এবং অন্য পরিবর্তনটা ওনারা বুঝতে চায়। সেহেতু পরিবর্তনের ধারণাটা, পরিবর্তনের আকাঙ্ক্ষাটা একটা বড় পরিবর্তন, এত পরিষ্কারভাবে আমরা জাতীয় জীবনে এর আগে খুব বেশি দেখি নাই, যতখানি ধারাবাহিকতার ভিতর দেখেছি এর আগে। এটা একটা বড়। দ্বিতীয়ত, পিছিয়ে পড়া মানুষ বৃহত্তর অর্থে, সেটা শুধু ধর্মীয় বা সংখ্যালঘুর বিষয় না, আপনারা পেশাগত এবং অবস্থানগত এমনকি ভৌগোলিকভাবে বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, এটা নদী ভাঙনের মানুষ বলেন বা পাহাড়ি অঞ্চলের মানুষের কথা বলেন বা এখন মরুকরণকৃত উত্তরবঙ্গের কথা বলেন, তো সেই মানুষগুলোর কথা আগের চেয়ে বড়ভাবে এখন আমাদের মধ্যে আসার সুযোগ হয়েছে বলে আমি মনে করি। এবং একই রকমভাবে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের বিষয়গুলি এখন শুধুমাত্র সেই গোষ্ঠীর মধ্যেই ওটা সেই অর্থে সীমাবদ্ধ আছে এটাও না। যে জিল্লুরের প্রতিষ্ঠান এই আলোচনাটা করছে, এই আলোচনাটা তো আমি 5 বছর আগে 10 বছর আগে দেখিনি এরকমভাবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে আলোচনা করেছে, কিন্তু মূলধারার এই মিডিয়ার ভাইদের একত্রিত করে এই আলোচনাটাকে আমরা যে মূলধারাতে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগতি হয়েছি, এটাকেও স্বীকার করতে হবে। কিন্তু যে এই আলোচনাটা এখন আর ক্ষুদ্র জনগোষ্ঠীর ভিতরে না, একটা সামগ্রিকতার ভিতরে একটি জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতি লাভ করেছে ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের বিষয়টি।
এই ক্রেডিটটা কিন্তু মানুষকে দিতে হবে, মিডিয়াকে দিতে হবে এবং নাগরিক সমাজকে দিতে হবে। কারণ রাজনীতির বাইরের নাগরিক সমাজ আগের চেয়ে অনেক বেশি এই বিষয়টিকে একটি জাতীয় সমস্যা হিসেবে দেখছে। এটা ক্ষুদ্র গোষ্ঠীর কোনো সমস্যা হিসেবে দেখছে না, জাতীয় বিকাশের অংশ হিসেবে দেখছে। এইটা আমি বড় পরিবর্তনের অংশ হিসেবে দেখি। সেহেতু পরিবর্তনের আকাঙ্ক্ষা এসছে এবং মূলধারার আলোচনার ভিতরে এটা এসছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, হয়তো আমাদের অনেকের আক্ষেপ আছে রাজনীতির যেই ইস্তেহারগুলো হয়েছে সেখানে আরও অনেক সুনির্দিষ্টভাবে, আরও অনেকভাবে প্রগতিশীলভাবে হয়তো প্রতিশ্রুতি আসতে পারত, কিন্তু যেটুকু এসেছে সেইটুকুলোকে ব্যাখ্যা করা এবং এগুলিকে নজরদারিতে রাখা, এইটা আগামী দিনের বড় কর্তব্য হিসেবে দেখি। আমরা যেমন আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম আছে, যেখানে প্রায় 150-200-র উপরে আপনার নাগরিক সংগঠন আছে, যাদের নিয়ে আমি বাংলাদেশে ঘোরাফেরা করি। আপনারা অনেকেই আমার সিটিজেন্স প্ল্যাটফর্মের অনুষ্ঠানে গেছেন। আমরা যেটা এটার জন্য করেছি, আমরা একটা ট্র্যাকার করেছি, একটা অনলাইন ট্র্যাকার করেছি, যারা যত এই সমস্ত সংস্কার এবং যে রাজনীতির প্রতিশ্রুতিগুলো দিল সেগুলির বাস্তবায়নের রিয়েল টাইমে এই মুহূর্তে এটার অবস্থান কি, এটাকে আমরা আগামী দিনে নজরদারির ভিতরে রাখব। নজরদারির ভিতরে যদি না থাকে, জবাবদিহিতাকে যদি আমরা সেইভাবে বাস্তবায়ন না করতে পারি, শুধুমাত্র কান্নাকাটি করে কোনো লাভ নেই। সেহেতু তথ্য উপাত্ত দিয়ে এগুলিকে মোকাবেলা করতে হবে, সত্যকে সামনে নিয়ে আসতে হবে, এটার ভিতরে হবে। আমি যে বললাম যে আমি অতখানি হতাশাবাদী না, আমি কেন আশা করি, কারণ আমাদের হাতে আগের চেয়ে অনেক বেশি আমরা উদ্ভাবনীভাবে এই ডিজিটাল ব্যবস্থাকেও আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই ট্র্যাকারকে আপনারা দেখার জন্য আপনাদের বলছি। আমাদের এটার নাম হলো রিফর্ম ট্র্যাকার, কিন্তু তার ভিতরে আমরা রাজনীতিবিদদের বিভিন্ন প্রতিশ্রুতিগুলোকেও আগামী দিনে দৈনন্দিনভাবে আমরা এগুলোকে স্বচ্ছতার ভিতরে রাখার চেষ্টা করব। এখন যেই আলোচনাটা বারবার আসছে বিভিন্ন জায়গাতে, সেটা হলো যে নির্বাচনের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের ভিতরে